প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, কেমন আছো তোমরা? আশা রাখি সকলেই ভালো আছো। আমাদের অ্যাসাইনমেন্ট কার্যক্রম যথারীতি চলছে। তো সেই অ্যাসাইনমেন্ট কার্যক্রমের উপরেই তোমাদের এখনকার যে ক্লাসগুলো হয় সেগুলো অ্যাসাইনমেন্টের বিষয়ের উপরে নির্ভর করেই বা ভিত্তি করেই সেই ক্লাসগুলো রুটিন এবং সেই ক্লাসগুলো পরিচালনা হয়ে থাকে। আশা করি তোমরা আমাদের সাথে যুক্ত থাকলে অ্যাসাইনমেন্ট লেখার জন্য যে ধরনের প্রস্তুতির প্রয়োজন এবং যে বিষয়গুলো জানা খুব গুরুত্বপূর্ণ সেগুলো তোমরা খুব ভালোভাবে জানতে পারবে এবং বুঝতে পারবে, এবং এখান থেকে তোমরা অনেক উপকৃত হবে। আমরা বরাবরই দেখি শিক্ষার্থী বন্ধুরা, আমরা যথারীতি ক্লাস দিই অনলাইনে। আমাদের যে কলেজের যে অনলাইন ক্লাসের যে কলেজের গ্রুপ আছে সেই গ্রুপে আমরা যথারীতি ক্লাস দিই। আমরা প্রত্যেকটি টিচার আমরা যথারীতি ক্লাস দিয়ে থাকি, কিন্তু তোমাদের ভিউগুলো আমরা যথাযথ পাচ্ছি না, অর্থাৎ তোমরা আমাদের ক্লাসগুলো দেখতেছো না, যার জন্য তোমরা অনেক ক্ষেত্রে ভুল করতেছো এবং সেই ভুলগুলো আমাদেরকে আবার সেগুলো তোমাদেরকে ডেকে নিয়ে এসে সেই ভুলগুলো সংশোধন করতে হচ্ছে। আশা রাখি তোমরা ক্লাসের পুরোটা সময় জুড়ে আমাদের সাথে থাকবে। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, পল্লবী মহিলা ডিগ্রি কলেজের অনলাইন ক্লাস কার্যক্রমে তোমাদের সকলকে স্বাগত। তোমাদের সাথে আমি দেবনাথ সূত্রধর, প্রভাষক অর্থনীতি বিভাগ, পল্লবী মহিলা ডিগ্রি কলেজ, ক্লাসের পুরোটা সময় জুড়ে থাকব। শিক্ষার্থী বন্ধুরা, আজকে আমরা দ্বাদশ শ্রেণীর অর্থাৎ পরীক্ষার্থী 2021 সালের যেসব শিক্ষার্থী বন্ধুরা আছো, তোমাদের অর্থনীতির উপর যে অ্যাসাইনমেন্ট, পঞ্চম অ্যাসাইনমেন্ট আসছে, পঞ্চম সপ্তাহের যে অ্যাসাইনমেন্টটি আসছে অর্থাৎ অর্থনীতির চতুর্থ অ্যাসাইনমেন্ট, এটি সপ্তাহ পঞ্চম। শিক্ষার্থী বন্ধুরা, তোমরা খেয়াল করে শুনবে যে পঞ্চম সপ্তাহ অর্থনীতির অ্যাসাইনমেন্ট নম্বর হবে 4। সপ্তাহ পঞ্চম, কিন্তু অ্যাসাইনমেন্টের নম্বর হবে 4। এই বিষয়গুলো তোমরা খুব গুরুত্ব সহকারে দেখবে যে সপ্তাহ এবং অ্যাসাইনমেন্টের বিষয়গুলো তোমরা যেন গুলিয়ে না ফেলো, অর্থাৎ এগুলোর ভিতরে যেন তোমাদের স্পষ্ট ধারণাগুলো থাকে যে সপ্তাহ পঞ্চম কিন্তু অ্যাসাইনমেন্টের নম্বর হবে 4। আর এই চতুর্থ অ্যাসাইনমেন্টে আমরা দেখতে পেলাম যে আমাদের যে অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তুটি দিয়েছে সেটি অর্থনীতি দ্বিতীয় পত্রের দ্বিতীয় অধ্যায়ের বাংলাদেশের যে কৃষি নামক অধ্যায়টি আছে সেই বাংলাদেশের কৃষি অধ্যায় থেকে বিষয়বস্তু নির্বাচন করা হয়েছে। গত ক্লাসে তোমাদের সাথে আলোচনা করেছি এই অ্যাসাইনমেন্টের অর্থাৎ আমাদের যে দ্বিতীয় অ্যাসাইনমেন্ট ছিল অর্থনীতির, সেটিও বাংলাদেশের কৃষি অধ্যায় থেকে ছিল। সেই বিষয়ের উপরও তোমাদের সাথে আলোচনা করেছিল। তো আজকেও সেই চতুর্থ অ্যাসাইনমেন্টও তোমাদের দ্বিতীয় অধ্যায় থেকেই দেওয়া হয়েছে, অর্থাৎ চতুর্থ অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তুটি সেটিও দ্বিতীয় অধ্যায় থেকেই নেওয়া হয়েছে। শিক্ষার্থী বন্ধুরা, দ্বিতীয় অধ্যায়ের একটি গুরুত্বপূর্ণ বিষয়কে এবার অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু করা হয়েছে। আমরা দেখতে পাই যে তোমরা এই অর্থনীতির দ্বিতীয় পত্র বইটি দেখে নাও। আমরা রণজিৎ স্যারের বইটি তোমাদের সামনে এখন উপস্থাপন করতেছি। আমাদের অন্যান্য রাইটারের বইও আছে, তোমরা সেগুলো অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে তোমরা সেগুলো সহযোগিতা নিবা। আমি তোমাদের সাথে ইতিপূর্বে ক্লাসে আলোচনা করেছি যে যথাসম্ভব যতগুলো বই আছে বিভিন্ন ধরনের বই থেকে তোমরা রেফারেন্স নিতে পারো। হ্যাঁ, অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় এবং তোমরা এতে অনেকটা উপকৃত হবা। শুধু একটি মাত্র বইয়ের ভিতরে যদি তোমরা তোমাদের জ্ঞানকে সীমাবদ্ধ রাখো তাহলে দেখা যাবে যে অন্যান্য বইতে কি আছে সেই বিষয়গুলো তোমরা জানতে পারতেছো না। তো অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে আমি সবসময় তোমাদেরকে বলি যে যত বেশি সম্ভব বই রেফারেন্স হিসেবে তোমরা নিবা, এবং এতে করে কি হবে, তোমাদের যে জ্ঞানের বা জানার যে ভান্ডারটি এটি সমৃদ্ধ হবে। আমাদের কলেজের লাইব্রেরিতেও বিভিন্ন রাইটারের বই আছে, তোমরা সেখান থেকেও হেল্প নিতে পারো। দেখা যাচ্ছে যে কোনো একটি বিষয়বস্তু বা একটি টপিকস
যে আমরা একটি নির্দিষ্ট বইয়ের কথা সবসময় তোমাদের ক্লাসে পড়াই, যে বইটি, সেই বইটিতে দেখা যাচ্ছে বিষয়টি ভালো নাও লিখতে পারে, অন্য আরেকটি লেখকের বইয়ে সেই বিষয়টি খুব ভালোভাবে সেই পয়েন্টটি আছে, তোমরা সেখান থেকে সেটি সংগ্রহ করবে। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে এটি সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং এতে করে তোমার নাম্বার, অ্যাসাইনমেন্টের যে মূল্যায়ন বা অ্যাসাইনমেন্টের যে ভ্যালু, অ্যাসাইনমেন্টের যে একটা ওয়েট, সেই জিনিসটা তোমাদের অনেক বেড়ে যাবে। বিভিন্ন রাইটারের লেখা যখন তোমরা সমৃদ্ধ করে বা কালেকশন করে যখন তোমরা একটা অ্যাসাইনমেন্ট সুন্দরভাবে লিখবা, সেক্ষেত্রে দেখা যাচ্ছে তোমাদের অ্যাসাইনমেন্টটি অনেকটা মানসম্পন্ন এবং গুণগত মানসম্পন্ন হবে সেই অ্যাসাইনমেন্টটি। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমরা দ্বিতীয় অধ্যায়ে যে বিষয়টি এই পঞ্চম সপ্তাহের চতুর্থ অ্যাসাইনমেন্টের যে বিষয়বস্তুটি নির্বাচন করা হয়েছে বা যে শিরোনামটি নেওয়া হয়েছে, সে শিরোনামটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের প্রেক্ষিতে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তি ব্যবহারের গুরুত্ব বিশ্লেষণ। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা মনোযোগ সহকারে এবং খেয়াল করে বিষয়বস্তুটাকে পড়বে এবং জানবে যে বিষয়টা আসলে কী বলতেছে এখানে। যে বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন এর প্রেক্ষিতে বাংলাদেশের যে কৃষি, এই কৃষির উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তির ব্যবহার, এই যে বিষয়টি, এখানে কয়টা বিষয় উঠে আসছে? বৈশ্বিক উষ্ণতা, জলবায়ু পরিবর্তন, কৃষি উন্নয়ন এবং প্রযুক্তির ব্যবহার। শিক্ষার্থী বন্ধুরা, তাহলে এখানে চারটা বিষয় তোমরা দেখতে পাচ্ছ। একটি হচ্ছে বৈশ্বিক উষ্ণতা, আরেকটি হচ্ছে জলবায়ু পরিবর্তন, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তন, তারপরে হচ্ছে কৃষি উন্নয়ন, গৃহীত ব্যবস্থাদি এবং প্রযুক্তির ব্যবহার। এই হচ্ছে আমাদের চতুর্থ অ্যাসাইনমেন্টের শিরোনাম। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি সবসময় বলে থাকি যে তোমাদের অ্যাসাইনমেন্ট লেখার সময় শিরোনামটি অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং এর উপরে তোমাদের গুরুত্ব দিতে হবে। তুমি শিরোনাম লেখার ক্ষেত্রে বা শিরোনামটি বোঝার ক্ষেত্রে যদি তোমার কোনো দুর্বলতা বা অজ্ঞতা থাকে, তাহলে সেক্ষেত্রে তুমি অ্যাসাইনমেন্টটি সুন্দরভাবে লিখতে পারবে না। তাহলে শিরোনামটি তোমাকে আগে বুঝতে হবে এবং শিরোনামের আমাদের যে কভার পেজগুলো তোমাদেরকে সরবরাহ করা হয় বা আমরা করে থাকি, সেখানে দেখবা শিরোনামের জন্য যথেষ্ট জায়গা রেখে তারপরে সেই কভার পেজটি তৈরি করা হয়েছে। সুতরাং এখানে যে শিরোনামটি দেওয়া আছে সেটি সুন্দরভাবে তোমরা ওই জায়গাতে লিখতে পারবে এবং এই শিরোনামটি লেখার ক্ষেত্রে তোমরা অবশ্যই খেয়াল করবে যে অ্যাসাইনমেন্টের যে দিক নির্দেশনা বা অ্যাসাইনমেন্টের যে আমাদের শিক্ষা অধিদপ্তর থেকে যে অ্যাসাইনমেন্টের যে লিঙ্কটি দেওয়া হয়, সেই লিঙ্কে ঢুকে যখন আমরা অ্যাসাইনমেন্টের বিষয়ভিত্তিক যেই পেজটি পাই, সেখানে দেখবা যে দ্বিতীয় কলামে, অর্থাৎ প্রতিটি সাবজেক্টের দ্বিতীয় কলামে যে বিষয়বস্তুটি থাকে সেটি হচ্ছে তোমার ওই অ্যাসাইনমেন্টের শিরোনাম হবে। অর্থাৎ আমরা এই অর্থনীতির ক্ষেত্রে আমি তোমাদেরকে স্পষ্ট করে বলতে চাই যে এখানে আমার মনে হয় যে সম্ভবত প্রত্যেকটি সাবজেক্টের ক্ষেত্রে এটি হবে যে মোটা কালি, অর্থাৎ গাঢ় কালি দিয়ে যে অংশটুকু চিহ্নিত করা হয়, দ্বিতীয় কলামের যে অংশটুকু গাঢ় কালো দিয়ে চিহ্নিত করা হয়, সেই অংশটি হচ্ছে শিরোনাম। সুতরাং সেই অংশটি তোমরা খুব স্পষ্ট করে লিখবা। তারপর আমি বলবো, যদি শিরোনাম লিখতে কোনো রকম বুঝতে অসুবিধা হয়, তোমরা স্ব শিক্ষকের কাছ থেকে, অর্থাৎ বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে তোমরা সেই শিরোনামের বিষয়টি ভালোভাবে জেনে বুঝে তারপরে লিখবে। আরেকটি কথা হচ্ছে যে গত ক্লাস হইতে আমি বলেছি যে অ্যাসাইনমেন্টের নং, অর্থাৎ প্রথম কলামে যে বিষয়বস্তুটি থাকে সেটি হচ্ছে অ্যাসাইনমেন্টের নং এবং অধ্যায়টি থাকে, যে কত অধ্যায় থেকে বিষয়টি দেওয়া হয়েছে এবং সেখানেই তার উপরেই দেওয়া থাকে অ্যাসাইনমেন্টের নম্বর, অর্থাৎ ওই বিষয়ের উপরে এটি কত নম্বর অ্যাসাইনমেন্ট, কত নম্বর অ্যাসাইনমেন্ট চলতেছে, সেই অ্যাসাইনমেন্টের নম্বরটিও তোমাদের এখান থেকে সংগ্রহ করতে হবে, অর্থাৎ কালেক্ট করতে হবে। তুমি যখন অ্যাসাইনমেন্টের কভার পেজটি পূরণ করবে, সেখানে অ্যাসাইনমেন্টের নং, এই প্রথম কলামে যে নংটি দেওয়া থাকবে সেটি তুমি অ্যাসাইনমেন্টের নং হিসেবে সেখানে লিখবে।
তারপরে দ্বিতীয় কলামের যে বিষয়বস্তুটি গাঢ় কালির দিয়ে চিহ্নিত করা থাকে সেই অংশটি তুমি লিখবা শিরোনাম হিসেবে। আমি বারবার বলি, তোমরা না বুঝতে পারলে, লিখতে গেলে কোনটা লিখবা সেটা বুঝতে না পারলে জিজ্ঞেস করবা, আমাদের বিষয়ভিত্তিক শিক্ষকের কাছ থেকে তোমরা পরামর্শ নিবা। আমরা সবসময় তোমাদেরকে পরামর্শ দেওয়ার জন্য, সহায়তা করার জন্য সবসময় আপ্রাণ চেষ্টা করি। আমরা অনলাইনে যুক্ত হতে পারি, আমরা সরাসরিও কলেজে গিয়ে তোমাদের ক্লাসে আলোচনা করে থাকি, সেখানেও তোমরা ক্লাসে উপস্থিত থেকে বিষয়গুলো জানবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এরপর আমরা চলে আসব অ্যাসাইনমেন্টের চতুর্থ কলামে, অর্থাৎ যে পেজটি দেওয়া থাকে, বিষয়ের যে পেজটি দেওয়া থাকে সেখানে চতুর্থ কলামে আমরা দেখব কিছু নির্দেশনা, সংকেত, ধাপ বা পরিধিগুলো অবলিক দিয়ে এই বিষয়গুলো লেখা থাকে, যে নির্দেশনা, সংকেত, ধাপ এবং পরিধি। এই যে চতুর্থ কলামের যে বিষয়গুলো লেখা থাকে সেই নির্দেশনার উপর ভিত্তি করেই তোমাকে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। আমি বারবার বলছি, গত ক্লাসেও বলছি, তারপরেও আমার অ্যাসাইনমেন্টের আমি খাতা যখন মূল্যায়ন করতে যাই তখন দেখি দু একজন ছাত্র এই ভুলগুলো করেছে, যে তারা শিক্ষণফল যে বিষয়, শিক্ষণফলের যে বিষয়গুলো আছে সেগুলোর উপর ভিত্তি করে তারা অ্যাসাইনমেন্টটি লিখেছে, অর্থাৎ এই ভুলটি তারা করেছে। আমি তৃতীয় কলামে থাকে শিক্ষণফল, অর্থাৎ শিক্ষণফল হচ্ছে তুমি এই অ্যাসাইনমেন্টের বিষয়বস্তু থেকে বা এই টপিক থেকে তুমি কি বিষয় শিখতে পারবা বা এখান থেকে তুমি কি বিষয় অর্জন করতে পারবা, এটি হচ্ছে শিক্ষণফল। তাহলে শিক্ষণফল আমাদের অ্যাসাইনমেন্ট তৈরির বিষয়বস্তু হিসাবে আসবে না। আমাদের অ্যাসাইনমেন্টের নির্দেশনা বা সংকেত, ধাপ বা পরিধির যে থাকে ওই কলামে, অর্থাৎ চতুর্থ কলামে যে কয়েকটি ধাপ থাকে, যে কয়েকটি নির্দেশনা থাকে, সেই নির্দেশনা মোতাবেক তোমাকে অ্যাসাইনমেন্টটি তৈরি করতে হবে। আমরা এই চতুর্থ অ্যাসাইনমেন্টের ক্ষেত্রে দেখতে পাই যে এখানে নির্দেশনা, সংকেত বা ধাপ এই কলামে প্রথমেই দেওয়া আছে কৃষি ও পরিবেশ। তাহলে কৃষি ও পরিবেশ এই বিষয়টি কি সেটি আমরা জানি। এই বিষয়টি সম্পর্কে আমরা আমাদের কভার পেজের পরবর্তী যে পেজটা সেখান থেকে আমরা লেখা শুরু করতে পারি, বা অ্যাসাইনমেন্টের যে দ্বিতীয় কলামের যে শিরোনামের যে নিজের অংশটুকু থাকে সেই অংশটুকু তুমি পরবর্তী পৃষ্ঠায়, অর্থাৎ কভার পেজের যে নিচের পৃষ্ঠা আছে সেখানে তুমি লিখতে পারো। লেখার পরে পরবর্তী পেজ থেকে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি তৈরি করা শুরু করতে পারো। সেখানে তোমার কোনো প্রশ্ন বা কোনো নং, কোনো উত্তর এই শব্দগুলো ব্যবহার করা যাবে না, আর ব্যবহার করার কোনো দরকারও তো নেই। তুমি জাস্ট তোমার যে নির্দেশনাটি দেওয়া আছে, প্রথম নির্দেশনাটি তুমি লিখো, সেই নির্দেশনার কী চাইছে সেই অংশটুকু তুমি ব্যাখ্যা করো। পরবর্তীতে দ্বিতীয় নির্দেশনাটি বা দ্বিতীয় সংকেতটি তুমি উঠানোর পরে সেই বিষয়টি তুমি লিপিবদ্ধ করো, তার ব্যাখ্যাটি তুমি দাও। এভাবে তুমি তোমার অ্যাসাইনমেন্টটি শেষ করো। প্রিয় শিক্ষার্থী, আমাদের প্রথমেই আছে কৃষি ও পরিবেশ। তাহলে তোমরা এখানে দেখতে পাবা যে এখানে এই যে কৃষি এবং পরিবেশ, কৃষি ও পরিবেশ নামে যে বিষয়টি আছে সেই বিষয়টি তোমরা এখানে স্পষ্ট পাবা। এই কৃষি এবং পরিবেশ এখানে তোমরা পাবা। তাহলে কৃষি এবং পরিবেশে যে বিষয়টি বলা হয়েছে সেখানে আমরা দেখতে পাই বৈচিত্র্যময় ভৌগোলিক অবস্থানের কারণে বাংলাদেশ বিশ্বের অন্যতম জীববৈচিত্র্য সমৃদ্ধ একটি দেশ। তবে অন্যান্য উন্নয়নশীল দেশের মতোই বাংলাদেশও পরিবেশগত উন্নয়ন একটি বড় চ্যালেঞ্জ।
যেহেতু অর্থনৈতিক কার্যাবলী এখনও কৃষিসহ দেশের প্রাকৃতিক সম্পদের উপর বহুলাংশে নির্ভরশীল, সেহেতু কৃষিসহ গুরুত্বপূর্ণ সেক্টরসমূহের জিডিপিতে অবদান টেকসই ও উন্নত পরিবেশ দ্বারা অনেকাংশেই প্রভাবিত হয়। টেকসই অর্থনৈতিক উন্নয়ন ও পরিবেশ পরস্পর অঙ্গাঙ্গিভাবে জড়িত হওয়ায় পরিবেশ সংশ্লিষ্ট বিষয়টিকে উন্নয়ন কার্যক্রমের সাথে সমন্বিত করার বিষয়টি গুরুত্ব পাচ্ছে। এইভাবে তোমরা এই যে কৃষি এবং পরিবেশের যে বিষয়টি, এই বিষয়টি ব্যাখ্যা করতে পারো। তারপরে বাংলাদেশের আমাদের যে আমাদের পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা ও জলবায়ু পরিবর্তনের বিষয়সমূহ কিভাবে এগুলো সংগঠিত হচ্ছে এবং এর প্রভাব, এর প্রতিকারের উপায় এবং এর চিন্তা করার প্রয়োজন, উপায় চিন্তা করার প্রয়োজন, এইসব নিয়ে তোমরা বিভিন্ন ধরনের প্রবাহ চিত্র আছে, সেই প্রবাহ চিত্রগুলো ব্যবহার করতে পারো যে পরিবেশ দূষণগুলো কিভাবে হচ্ছে। কিছু পরিবেশ দূষণ আছে মানব সৃষ্ট। তারপরে আমরা বিশ্বব্যাপী যে উষ্ণতা বৃদ্ধি সেটি দেখতে পাই, জলবায়ু পরিবর্তন দেখতে পাই। মানব সৃষ্ট কারণগুলোর ভিতর আছে বনভূমি ধ্বংস, কার্বন ডাইঅক্সাইড নির্গমন, ওজোন স্তর হ্রাসকারক যে গ্রিনহাউস গ্যাস সেটি উদ্গীরণ এবং ভূপরিভাগের পানিতে যে নানারূপ বিষাক্ত রাসায়নিক যৌগের মিশ্রণ। এভাবেই আমরা কৃষি এবং পরিবেশের যে ধাপটি আছে সেটি আমরা ব্যাখ্যা করতে পারি। জলবায়ু পরিবর্তনের ক্ষেত্রে আমরা দেখতে পাই যে অতিবৃষ্টি, বন্যা, ঘন ঘন সাইক্লোন, ঘূর্ণিঝড়, জলোচ্ছ্বাস, খরা, সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধি, অনিশ্চিত এবং অস্থির সমাজ, খাদ্য সংকট, উদ্বাস্তু সমস্যা, ভাসমান লোক যাদেরকে বলা হয়, পৃথিবীর নিম্নাঞ্চল পানির নিচে তলিয়ে বা বিলীন হয়ে যাওয়ার সম্ভাবনা, এই বিষয়গুলো তোমরা বিভিন্ন ধরনের প্রবাহ চিত্রের মাধ্যমে দেখাতে পারো। আমরা কিছু ক্ষেত্রে দেখতে পাই যে মানুষই পরিবেশ দূষণের জন্য দায়ী, যেমন বনভূমি ধ্বংস, কার্বন ডাইঅক্সাইড নির্গমন ইত্যাদি নানা কারণে পরিবেশের জন্য যে হুমকি স্বরূপ প্লাস্টিক, পলিথিন সামগ্রী ব্যবহার এবং পানিতে যে আর্সেনিক বিষের মিশ্রণ, শব্দ দূষণ, অপরিকল্পিত নগরায়ন, মরণাস্ত্র উৎপাদন আমরা করতেছি এবং তার ব্যবহার, এর ফলেও মানুষ নিজেই পরিবেশের বিপর্যয় ঘটাচ্ছে। এর ফলে বিশ্বব্যাপী যে সৌর তেজস্ক্রিয়তার ধারা, উষ্ণতা বৃদ্ধির মাধ্যমে জলবায়ু পরিবর্তন হচ্ছে। জলবায়ু পরিবর্তনের অন্যতম একটি বিরূপ প্রভাব হচ্ছে সমুদ্র পৃষ্ঠের যে উচ্চতা বৃদ্ধি। গত 100 বছরে আমরা দেখি যে সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি বেড়েছে প্রায় 10 থেকে 25 সেন্টিমিটার। সমুদ্র উপকূল এলাকায় অবস্থিত হওয়ায় জলবায়ু পরিবর্তনের ফলে সৃষ্ট প্রতিকূল যে প্রভাবগুলো, সেগুলোর কারণে আমরা দেখতে পাই যে বাংলাদেশের নাজুক পরিস্থিতি সৃষ্টি হচ্ছে। জলবায়ু পরিবর্তনের কারণে সবচেয়ে ঝুঁকিপূর্ণ দেশগুলোর তালিকায় বাংলাদেশের অবস্থান সর্বশেষ 3 বছরের প্রতিবেদনে 200টি দেশের ভিতরে 6ষ্ঠ অবস্থানেই রয়ে গেছে। আমরা দেখতে পাই যে 19 বছর ধরে দুর্যোগের সংখ্যা, মৃত্যু, ক্ষয়ক্ষতির মোট হিসেবের ভিত্তিতে বৈশ্বিক জলবায়ুর ঝুঁকি সূচক যে 2018 প্রতিবেদনটি জার্মান ওয়াচ প্রকাশ করেছে, সেখানে আমরা দেখতে পাই জলবায়ু পরিবর্তনের প্রভাব, ঝুঁকিসমূহ ও বিপন্নতার যে অভিযোজন, সে অভিযোজন এবং সমুদ্রপৃষ্ঠের উষ্ণতা বৃদ্ধির ব্যাপারে সমীক্ষা মূল্যায়নের ফলে সুস্পষ্টভাবে প্রতীয়মান হচ্ছে যে বাংলাদেশ হচ্ছে জলবায়ু পরিবর্তনের কারণে সারা বিশ্বের সবচেয়ে বেশি বিপন্ন ও ঝুঁকিপূর্ণ দেশগুলোর মধ্যে অন্যতম। বাংলাদেশে দরিদ্র জনগোষ্ঠীর নাজুক অর্থনীতি ও প্রাকৃতিক সম্পদের উপর অধিক নির্ভরশীলতা ও বিপন্নতা বাড়িয়ে দিয়েছে।
বন্যা, খরা, সাইক্লোন, লবণাক্ততা ও সমুদ্র তলের যে উচ্চতা বৃদ্ধি আমাদের জাতীয় প্রবৃদ্ধিকে বাধাগ্রস্ত করছে। জলবায়ু পরিবর্তন গবেষণায় আন্তর্জাতিক সংস্থা আইপিসিসি এর মতে বিশ্বে জলবায়ু পরিবর্তনের প্রধান কারণ পৃথিবীর গড় তাপমাত্রা বৃদ্ধি এবং এই বৈশ্বিক উষ্ণতার কারণে জলবায়ু পরিবর্তনের ফলে অতিবৃষ্টি, বন্যা, সাইক্লোন, খরাসহ সমুদ্র পৃষ্ঠের পানির উচ্চতা বৃদ্ধি পাচ্ছে। এই কারণে পৃথিবীর যে নিম্নাঞ্চল দেশসমূহ আছে সেগুলো পানিতে তলিয়ে যাবে এবং উদ্বাস্তু সমস্যা, খাদ্য সংকট সহ বিভিন্ন প্রকার সামাজিক অস্থিরতা তৈরি হবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, এভাবে তোমরা কৃষি এবং পরিবেশের বর্ণনা দিতে পারবে। তারপরে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, জলবায়ু পরিবর্তন বা দূষণের প্রভাবজনিত প্রভাব আমরা বাংলাদেশের কৃষিতে এটি সুন্দরভাবে স্পষ্টভাবে তোমরা বইতে পাবা। সেই বিষয়গুলো তোমরা এখানে তুলে আনতে পারো যে এই জলবায়ু পরিবর্তনের ফলে বা দ্বিতীয় যে ধাপটি আছে যে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, তাহলে বাংলাদেশের কৃষিতে জলবায়ুর পরিবর্তনের প্রভাব বা এখানে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা, এই তিনটি বিষয় চলে আসবে। যে পরিবেশ দূষণ, বৈশ্বিক উষ্ণতা এবং জলবায়ু পরিবর্তনের যে প্রভাব, সেই প্রভাবজনিত বিভিন্ন ধরনের বিষয় আছে, সেই বিষয়গুলো চলে আসবে। যেমন সমুদ্র পৃষ্ঠের উচ্চতা বৃদ্ধি, তারপরে আছে তোমার প্রাকৃতিক দুর্যোগ, উৎপাদন হ্রাস, লবণাক্ততার হার বৃদ্ধি, কৃষিভূমি হ্রাস, খাবার পানি সংকট, চাষাবাদ ব্যাহত, খাদ্য সংকট, নদীর প্রবাহ পরিবর্তন, অজানা রোগের প্রকোপ বৃদ্ধি, জীববৈচিত্র্য ধ্বংস হচ্ছে এবং উদ্বাস্তু সমস্যা। এই বিষয়গুলো তোমরা জানবে। তারপরে কৃষি উন্নয়নে গৃহীত যে ব্যবস্থা বা পদক্ষেপ, পরবর্তী যে ধাপটি রয়েছে, অর্থাৎ আমরা এই চতুর্থ অ্যাসাইনমেন্টে আমরা 4টি নির্দেশনা বা 4টি ধাপ পাবো। কয়টি পাবো? 4টি নির্দেশনা বা 4টি ধাপ পাবো। প্রথমে গেল কৃষি ও পরিবেশ, দ্বিতীয় ধাপে আছে কৃষিতে জলবায়ু পরিবর্তনের প্রভাব, 3 নম্বর ধাপে আছে হচ্ছে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদি। কৃষি উন্নয়নে কি কি ব্যবস্থা গ্রহণ করা হয়েছে সেই বিষয়গুলো তোমরা এই তৃতীয় যে ধাপটি আছে সেই ধাপে তোমরা লিখবে। প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আমি বারবার তোমাদেরকে বলি যে তোমরা নির্দেশনাগুলো সবসময় অনুসরণ করবে। এই নির্দেশনাগুলো অনুসরণ করে তোমাকে অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে। আর অ্যাসাইনমেন্ট কার্যক্রম এত সুন্দর এবং শিক্ষণীয় একটি কার্যক্রম, আমি মনে করি যেটি সারা বছরব্যাপী চলতে পারে। এখন যে সময়টি আমরা পার করছি করোনার জন্য, দীর্ঘদিন যাবৎ শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা মন্ত্রণালয় থেকে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমগুলো উদ্যোগ নিয়েছে তোমাদের ফলাফল মূল্যায়নের ক্ষেত্রে। সেই বিষয়গুলো তোমাদেরকে গুরুত্ব সহকারে বিবেচনা করতে হবে এবং তোমরা কখনোই অ্যাসাইনমেন্টগুলোকে অবহেলা করবে না। কারণ এগুলো অত্যন্ত গুরুত্ব সহকারে তোমাদেরকে তৈরি করতে হবে এবং আমাদেরকেও এগুলো খুব যথাযথ মূল্যায়ন করতে হবে। কারণ এর উপরে ভিত্তি করে তোমাদের যে এইচএসসি রেজাল্টটি তৈরি করা হবে ভবিষ্যতে, এরকম একটি ইঙ্গিত দেওয়া হয়েছে। এর থেকে তোমাদের কিছু নম্বর নেওয়া হবে যদি পরীক্ষা নেওয়া সম্ভব না হয়। তো যেহেতু ঘোষণা হয়েছে ডিসেম্বরে হয়তো আমাদের পরীক্ষা হওয়ার সম্ভাবনা আছে, তো সেই অনুযায়ী পরীক্ষার জন্য তোমাদেরকে প্রস্তুতি নিতে হবে, পাশাপাশি এই অ্যাসাইনমেন্টগুলো তৈরি করতে হবে। তারপরে আমি যে কথাটি বলবো যে এই অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি সম্ভব হলে সারা বছরব্যাপী এটি চালানো যেতে পারে এবং যদি চালানো হয় তাহলে আমি মনে করব সবচেয়ে বেশি তোমরাই উপকৃত হবে। কারণ আমরা যখন পরীক্ষার বিভিন্ন ধরনের উত্তরগুলো লেখো তোমরা, আমরা দেখি যে একটি নির্দিষ্ট বিষয়ের উপরে তোমাদের সবারই একই ধরনের চিন্তাভাবনা, একই ধরনের মতামত। অ্যাসাইনমেন্ট লেখার ক্ষেত্রে যে স্বাধীনতাটি পাওয়া যায় সেটি হচ্ছে যে তোমরা বিভিন্ন ধরনের বা বিভিন্ন লেখকের বইয়ের রেফারেন্স তোমরা এখানে নিতে পারো বা নিয়ে আসতে পারো, যে বিষয়গুলো তোমরা পরীক্ষার খাতায়
যখন মুখস্থ লিখো ওই বিষয়গুলো যখন লিখতে পারো না। তাই বলি যে অ্যাসাইনমেন্ট কার্যক্রমটি সারা বছরব্যাপী চলতে পারে। হ্যাঁ, তখন মাসে 2টো অ্যাসাইনমেন্ট দেওয়া যেতে পারে। এইভাবে যদি একটি সিস্টেম বা একটি অবকাঠামো বা একটি স্ট্রাকচার দাঁড় করানো যায় যে প্রতি মাসে 2টি করে অ্যাসাইনমেন্ট তোমাদেরকে দেওয়া হয়, বা সপ্তাহে 15 দিনে 2টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়, মাসে 4টি অ্যাসাইনমেন্ট দেওয়া হয়। বিভিন্ন ধরনের সাবজেক্ট হতে পারে, একই সাবজেক্ট হবে না, পার উইকে একটি সাবজেক্ট আসবে, এরকম হতে পারে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে তোমাদের যে অভ্যন্তরীণ মূল্যায়নগুলো সেগুলো অত্যন্ত গুরুত্ব পাবে। যাই হোক, আমরা আসল আলোচনায় আসি, যে মূল আলোচনা সেখানে আমরা আসি। সেখানে আমরা দেখতে পাই যে 3য় ধাপে কৃষি উন্নয়নের যে গৃহীত ব্যবস্থা দিয়ে আছে সেই ব্যবস্থা দিয়ে আমরা গ্রহণ করতে পারি, অর্থাৎ সংকট উত্তরণ এবং অভিযোজন এর উপায়। এই যে সংকটগুলো বললাম, অর্থাৎ কৃষি জলবায়ু পরিবর্তনের প্রভাব, এই কৃষি জলবায়ু বা বৈশ্বিক উষ্ণতার কারণে, বৈশ্বিক যে উষ্ণতা তার কারণে, জলবায়ু পরিবর্তনের কারণে কৃষিতে যেই সমস্যাগুলো সৃষ্টি হচ্ছে, সেখান থেকে উত্তরণের বিভিন্ন উপায় তোমরা বইতে পাবা, সেগুলো এখানে আসবে। তারপরে কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং এর গুরুত্ব। প্রযুক্তি, হ্যাঁ, বাংলাদেশে কৃষি উন্নয়নে গৃহীত ব্যবস্থাদের ভিতরে তোমরা এখানে বায়োটেকনোলজি পদ্ধতি পাবা। হ্যাঁ, বায়োটেকনোলজি পদ্ধতি, কৃষি প্রযুক্তিতে কৃষি প্রযুক্তি উদ্ভাবন এবং এর গুরুত্ব। তাই প্রযুক্তি, বায়োটেকনোলজি প্রযুক্তি আছে, তারপরে রয়েছে তোমার জৈব প্রযুক্তি রয়েছে। তাহলে বাংলাদেশের কৃষি উন্নয়নে যে গৃহীত ব্যবস্থাদি সেই বিষয়গুলো লেখার পরে আসবে কৃষি প্রযুক্তির উদ্ভাবন এবং এর গুরুত্ব। এখানে কৃষি প্রযুক্তির উদ্ভাবনের কথার ক্ষেত্রে আমরা দেখতে পাই যে বায়োটেকনোলজি পদ্ধতি আছে, যেটাকে জৈব প্রযুক্তি বলা হয়। তারপরে তোমাদের যে আছে যে জৈব প্রযুক্তির গুরুত্ব, এই যে কৃষি প্রযুক্তির যে গুরুত্ব সেই গুরুত্বটি আসবে। তারপরে আইসিটিও আছে, সেই আইসিটির গুরুত্বটি তোমরা এখানে পাবা। আছে পারমাণবিক কৃষি প্রযুক্তি, এখানে 3 ধরনের প্রযুক্তির কথা বলা হয়েছে। হ্যাঁ, পারমাণবিক কৃষি প্রযুক্তি, বায়োটেকনোলজি পদ্ধতি, তারপরে আরেকটি সর্বশেষ যে বিষয়টি আছে সেটি হচ্ছে আইসিটি। এই বিষয়টিও এখানে আসবে। তা বাংলাদেশি কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্ব, সেই বিষয়টিও এখানে খুব গুরুত্ব সহকারে দেওয়া হয়েছে এবং সেখানে খুব পয়েন্ট আকারে দেওয়া হয়েছে যে কৃষি প্রযুক্তি উদ্ভাবনের গুরুত্বের ভিতরে সেখানে আছে তোমার নতুন জাতের শস্য বীজ উদ্ভাবন, উৎপাদনশীলতা বৃদ্ধি, অধিক উৎপাদন, দক্ষতা বৃদ্ধি, কর্মসংস্থান, পরনির্ভরশীলতা হ্রাস, আয় ও জীবনযাত্রার মান, এই বিষয়গুলো আসবে। উন্নত বীজ উদ্ভাবন এবং এর ফলাফল, তারপরে এর ইতিবাচক প্রভাব এবং তার যে নেতিবাচক প্রভাব সেই বিষয়গুলো আসবে। ইতিবাচক প্রভাবের ভিতরে কিছু আছে, যেমন উৎপাদন, কর্মসংস্থান, তারপরে আছে আয় এবং জীবনযাত্রার মান, সম্পদের কাম্য ব্যবহার, জলবায়ু পরিবর্তন, এই বিষয়গুলো আসবে। জলবায়ু পরিবর্তন, খাদ্য নিরাপত্তা, এগুলো আসবে। এবং নেতিবাচক যে প্রভাব সেগুলোর ভিতরে আছে দেশীয় প্রজাতির শস্য এবং সামাজিক বৈষম্য, মাটির উর্বরতা, পানির স্তর, মৎস্য উৎপাদন এবং অবাঞ্ছিত রোগবালাই, এই বিষয়গুলো আসবে। তো প্রিয় শিক্ষার্থী, আমি সবসময় যে বিষয়টি তোমাদেরকে বলি, এবং এই অ্যাসাইনমেন্ট তৈরির ক্ষেত্রে বারবার বলে থাকি যে তোমরা অ্যাসাইনমেন্ট তৈরি করার ক্ষেত্রে অবশ্যই অ্যাসাইনমেন্টের যে ধাপগুলো থাকে সেই ধাপগুলোকে তোমরা অনুসরণ করে অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। কখনোই শিখন ফলকে অনুসরণ করবে না। আবারও বলছি, অ্যাসাইনমেন্টের 4র্থ কলামে যে নির্দেশনা বা ধাপ বা সংকেত, পরিধি, যেই বিষয়গুলো দেওয়া থাকবে, 4টা-5টা যে বিষয়গুলো দেওয়া থাকবে, সেই বিষয়গুলোকে অনুসরণ করেই তোমাকে অ্যাসাইনমেন্টটি সম্পন্ন করতে হবে। এবং 2য় কলামে যে বিষয়বস্তুটি থাকবে সেটি হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, এবং সেটি গাঢ় কালি দিয়ে লেখা থাকবে যে অংশটুকু, সেটি হবে শিরোনামের বিষয়বস্তু। এবং 1ম কলামে যে বিষয়টি থাকবে সেটি হবে অ্যাসাইনমেন্টের নং। সুতরাং কভার পেজে তোমরা যে বিষয়গুলো লিখবে, অ্যাসাইনমেন্টের নং
প্রথম কলামে যে বিষয়টি থাকবে সেখান থেকে নিবে অ্যাসাইনমেন্টের নং, দ্বিতীয় কলামের যে বিষয়বস্তু গাঢ় কালি দিয়ে লেখা থাকবে সেটি হবে অ্যাসাইনমেন্টের শিরোনাম, সেখান থেকে বা দ্বিতীয় কলাম থেকে শিরোনাম নেবে, এবং চতুর্থ কলামের যে ধাপ বা পরিধিগুলো থাকবে, যে সংকেতগুলো থাকে, সেগুলোর উপর ভিত্তি করে বা সেগুলোর নির্দেশনা মেনেই তোমরা অ্যাসাইনমেন্টটি তৈরি করবে। আশা করি এর পরবর্তীতেও যদি কোনো সমস্যা থাকে তোমরা আমাদের সাথে যোগাযোগ করবে। সশরীরেও আমরা তোমাদের সাথে উপস্থিত হয়ে তোমাদের নির্দেশনা দিয়ে থাকি, সেখানেও তোমরা তোমাদের সমস্যা থাকলে সেগুলো বলবে, আমরা চেষ্টা করব তোমাদের সমাধান দেওয়ার জন্য। তো সকলের সুস্বাস্থ্য, সুন্দর জীবন এবং দীর্ঘায়ু কামনা করে এখানে শেষ করছি, এবং সবাই স্বাস্থ্যবিধি মেনে চলবে। অবশ্যই বাড়ির বাহিরে বের হলে মাস্ক ব্যবহার করবে এবং সাবান পানি দিয়ে সবসময় হাত ধৌত করবে, এর কোনো বিকল্প নেই। এই করোনা থেকে বাঁচার জন্য শুধুমাত্র মাস্কের ব্যবহার এবং হাত ধোয়ার ছাড়া আমাদের আর কোনো ব্যবস্থা নেই। এখন টিকার কার্যক্রম চলছে, যারা বয়সসীমার উপরে আছে, অর্থাৎ সরকার যে বয়স বেঁধে দিয়েছে তার উপরে যারা আছে তারা অবশ্যই টিকার নিবে এবং টিকার আওতাভুক্ত অবশ্যই তোমরা আসবে। এবং আমরা আশা রাখি অচিরেই আমাদের শিক্ষা প্রতিষ্ঠান, যেহেতু মাননীয় প্রধানমন্ত্রী বলে দিয়েছেন যে শিক্ষা প্রতিষ্ঠান যত দ্রুত সম্ভব খুলে দেওয়ার জন্য, তো আমরা সেদিনের অপেক্ষায় আছি। যথাসম্ভব আমাদের শিক্ষা প্রতিষ্ঠান অনেক আশা করি খুব দ্রুতই খুলে দিবে। তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সুন্দর থাকো, সবাই নিরাপদে থাকো। সবাইকে ধন্যবাদ।